Okay, we have started our class right now. আমরা এতদিন ইউজেস অফ ফাইনাইট ভার্ব গুলো পড়েছিলাম। আজকে আমরা এখন থেকে আমরা ইউজেস অফ নন ফাইনাইট ভার্ব গুলো দেখব। ইন রাইট ইউজ অফ ভার্বস, ইউজেস অফ নন ফাইনাইট ভার্ব অনেক কম নয়, অনেকগুলো ব্যবহার রয়েছে এবং সেটা এখানে আমি একটু ডিফারেন্টলি I have given a presentation here. I hope you will enjoy and you will learn very well. Uses of non-finite verbs in right use of verbs. Non-finite verb কাকে বলে? আবার বলো তো। What is non-finite verb? যে ভার্বের টেন্স থাকে না, অর্থ প্রকাশ করে না বাক্যে, তাকে নন-ফাইনাইট ভার্ব বলে। That is called non-finite verb. Finite verb opposite of finite verb. Finite verb এর টেন্স থাকবে, অর্থ কমপ্লিট করবে। কিন্তু non-finite verb never completes the meaning and it never has tense. কোন টেন্সও থাকবে না। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। Non-finite verb যে ভার্বের টেন্স থাকে না এবং অর্থ প্রকাশ করতে পারে না, দ্যাট মিন্স অর্থ কমপ্লিট করতে পারে না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এটা কারো ভার্ব বলা যায় যে ভার্ব টেন্স ও সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় না, সেটা নন ফাইনাইট ভার্ব। ওয়ার্কিং হার্ড হি শোন ইন লাইফ, এই বাক্যে কয়টি ভার্ব আছে? সবাই একটু কথা বলিও। ওয়ার্কিং হার্ড হি শোন ইন লাইফ, দুইটা ভার্ব রয়েছে। তার দুইটা। কোনটি কোনটি বলো তো? তার ওয়ার্কিং আর শোন। শোন। তার এখানে কোনটা নন ফাইনাইট ভার্ব? এখানে কোনটি নন ফাইনাইট ভার্ব? ওয়ার্কিং। ওয়ার্কিং, কারণ এখানে ওয়ার্কিং আমাদের যে 12 প্রকার টেন্স রয়েছে, আমরা গত ক্লাসে শেষ করেছি 12 প্রকার পর্যন্ত। এই 12 প্রকার টেন্সের কোন প্রকারের মধ্যেই ওয়ার্কিংটা নেই। আছে কি? এখানে ওয়ার্কিংটা হচ্ছে পার্টিসিপল, নট জেরান্ড, কারণ অ্যাডজেক্টিভ মতো কাজ করছে এখানে। তো এখানে ওয়ার্কিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ হচ্ছে এটা 12 প্রকার টেন্সের কোন প্রকারেই নেই। কথা কি আমার ক্লিয়ারলি শোনা যাচ্ছে? Everybody can hear me clearly? Okay, if any problem you can tell me. And he shone in life, shone কিন্তু টেন্সে আছে, shine, shone past indefinite tense, that means shone টা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব ছাড়া কখনো কোনো বাক্য হবে না। মানে if you want to write a sentence, a clause, you must have a finite verb. ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স হবে না। I want to meet you tomorrow, আমি তোমার সাথে আগামীকাল সাক্ষাৎ করতে চাই। এখানেও দুইটি ভার্ব রয়েছে, একটি হচ্ছে want আর একটা হচ্ছে to meet। কিন্তু to meet ভার্বের কোন টেন্স আছে এখানে? নেই। অথবা to meet কে তুমি কোনো চেঞ্জও হবে না, তুমি চেঞ্জও করতে পারবা না, বলে করলে গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। কিন্তু want কে আমি wanted বলতে পারবো, তারপর I will want বলতে পারবো, I have wanted বলতে পারবো, আমি টেন্স চেঞ্জ করতে পারবো। কিন্তু to meet এর টেন্স চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, বা এটা অর্থ শুধু যদি আমি বলি টু মিট ইউ, তাও কিন্তু অর্থ কমপ্লিট হচ্ছে না, টেন্সও নেই। অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে নন ফাইনাইট ভার্বের। এবার আসো, নন ফাইনাইট ভার্ব ইজ ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস। নন ফাইনাইট ভার্ব ইজ ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস। কি কি কে বলতে পারবা? ক্যান এনিবডি টেল মি হোয়াট আর দে? জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। ইনফিনিটিভ, এটা সবাই বললে খুশি হতাম। ঠিক আছে, দুই একজন বললে হবে না, সবাইকে শিখতে হবে এগুলো। নো ওয়ে, ভার্ব তোমাকে ইউ হ্যাভ মাস্ট হ্যাভ ডিপ নলেজ অ্যাবাউট ভার্ব, দ্যাট সাউন্ড নলেজ। 3 প্রকার: জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। ঠিক আছে, জেরান্ড কাকে বলে বা জেরান্ড কিভাবে গঠন করা হয়? মেইন ভার্বের শেষে আইএনজি যুক্ত করে যেটা জেরান্ড গঠন করা হয়। জেরান্ড একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে থাকে, একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে থাকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, একদম নোট করি নাও এটা, নোট ইট। জেরান্ড একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে থাকে। ঠিক আছে, সবাই একটু সাউন্ড করবে, তাহলে শেখাটা তোমাদের আরো ভালো হবে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়েল। তাহলে জেরান্ড কিভাবে গঠন করা হয়? মেইন ভার্বের শেষে আইএনজি যুক্ত করলে জেরান্ড হয়ে যায়, তবে সেটা কিভাবে কাজ করবে? ভার্ব এবং নাউন হিসেবে কাজ করবে, কারণ আইএনজি হলে শুধু জেরান্ড না, পার্টিসিপল হয়ে থাকে। এই জন্য আমি এটা ইম্পর্টেন্স দিচ্ছি এখানে। জেরান্ড হলে সে ভার্ব এবং নাউনের মতো কাজ করবে। স্ট্রাকচার অফ জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্বের শেষে আইএনজি যুক্ত করলে জেরান্ড হয়ে থাকে। যেমন রান প্লাস আইএনজি রানিং, রিড প্লাস আইএনজি রিডিং, গো প্লাস আইএনজি গোয়িং। এবার আসো আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। রানিং ইজ আ গুড এক্সারসাইজ, রানিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে রানিংটা কি? জেরান্ড। রানিংটা এখানে কি? জেরান্ড। এখন আইএনজি হলে আবার পার্টিসিপল হতে পারে, সেটা আমি একটু এক্সপ্লেইন করলে বুঝতে পারবা। এখানে দেখো, ইজ ভার্বের সাবজেক্ট কোনটি বলো তো?
ইজ ভার্বের সাবজেক্ট কোনটি এখানে? এই যে ইজ ভার্বটা দেখতে পাচ্ছেন, রানিং রানিং রানিং। আর সাবজেক্ট হতে হলে কোন পার্টস অফ স্পিচ হতে হয়? নাউন বা প্রোনাউন। নাউন হতে হয়। প্রনাউন তো নাউন মানে প্রনাউন, নাউন হতে হয়। তাহলে এখানে রানিং কিসের কাজ করছে? একটা নাউন হিসেবে কাজ নাউন করছে। আর নাউন কে হয়? জিরান্ডি নাউনের মতো কাজ করে। তার মানে এখানে রানিংটা হচ্ছে কি? জিরান, কারণ সে ইজ ভার্বের সাবজেক্ট। আর সাবজেক্ট হতে হলে কি হতে হবে? নাউন হতে হবে। ঠিক এভাবে তুমি বের করতে পারো। যদি ভার্ব প্লাস আইএনজি যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে সে জিরান। হি লাভস রিডিং, সে পড়া পছন্দ করে। সে কি পছন্দ করে? পড়া পছন্দ করে। আমরা ভার্বে কি দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পেয়ে থাকি, কি দ্বারা প্রশ্ন করে আমরা সাবজেক্ট পেয়ে থাকি। ঠিক আছে? কি ভালো? এক্সারসাইজ, রানিং। তার মানে রানিং এর সাবজেক্ট, এবং সে সাবজেক্ট মানে সে যে রান, কারণ পার্টিসিপল কখনো সাবজেক্ট হবে না, সাবজেক্ট শুধু জেরান্ডে হয়ে থাকে। স্যার রোলগুলা পাঠাইছি স্যার। হি লাভস, ও থ্যাংক ইউ। হি লাভস রিডিং, সে পড়া পছন্দ করে। কি পছন্দ করে? পড়া পছন্দ করে। তার মানে রিডিংটা হচ্ছে এখানে লাভস ভার্বের অবজেক্ট, আর অবজেক্ট হতে হলে তাকে নাউন হতে হবে। সো এখানে রিডিংটা কি? একটা নাউন। নাউন মানে সে জেরান্ড, কারণ শুধুমাত্র কি জেরান্ডটাই নাউন হয়ে কাজ করে থাকে, পার্টিসিপল নাউনের কাজ করে না। সো এখানে রিডিংটা কি? জেরান্ড, কারণ সে নাউনের মতো কাজ করছে। আই প্রিভেন্টেড হিম ফ্রম গোয়িং দেয়ার, আমি তাকে সেখানে যেতে বাধা দিয়েছিলাম। এখানে গোয়িংটাও জেরান্ড। কিসের কেন জেরান্ড? কারণ এখানে এটাকে বলা হয় প্রিপোজিশন। অবজেক্ট টু প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের পরে কোন ভার্ব প্লাস আইএনজি বসলে সেই ভার্ব প্লাস আইএনজিটা ওই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে। ঠিক আছে? সেটা পার্টিসিপল না। এটাকে আমরা আরেকভাবে বুঝতে পারি, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসলে সেটা জেরান্ড হয়। ঠিক আছে? এভাবে তুমি বুঝতে পারো। আচ্ছা, এরপর আরো ব্যবহার রয়েছে, আমি 3টা एग्जांपल দিলাম। সে কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাপোজিটিভ হতে পারে, অনেকগুলো ব্যবহার আছে। এবার আসো আমরা আমাদের মেইন ইউজেস। এটা দিলাম জাস্ট একটু বেসিক আলোচনা করলাম নন ফাইনাইট ভার্বের। এবার আমরা আমাদের রাইট ইউজ অফ ভার্বে কিভাবে জেরান্ড ব্যবহৃত হয় সেটা আমরা দেখব। সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে ব্র্যাকেটে ভার্ব থাকলে ওই ভার্বটা কি হবে? জেরান্ড হবে, কারণ একমাত্র জেরান্ডে কি হতে পারে? ভার্ব প্লাস আইএনজি জেরান্ডে সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে। পার্টিসিপলও ভার্ব প্লাস আইএনজি, কিন্তু পার্টিসিপল সাবজেক্টও হয় না, অবজেক্টও হয় না। তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে, ওই ভার্বটা কি হবে? জেরান্ড হবে। জেরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি। জেরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি। ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, কি হবে ইংলিশটা? ওয়াক কি হবে? Walking is a good কারণ exercise. এখানে ইজ ভার্বের সাবজেক্ট ওয়াক হবে, তবে ওয়াক লেখা যাবে না। ওয়াকের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করে জেরান্ড বানাতে হবে। And ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ হবে না, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, কারণ ওয়াকটা এখানে সাবজেক্ট হবে, আর সাবজেক্ট করতে হলে তার সাথে আইএনজি exercise. করতে হবে। এবার আসো, উই এনজয়েড ওয়াচ দ্য মুভি। উই এনজয়েড ওয়াচ দ্য মুভি। এখানে দেখো ওয়াচ, এখানে এনজয়েড এর পর একটা অবজেক্ট হবে, আর এই অবজেক্টের জায়গায় ওয়াচ ভার্বটা দেওয়া আছে। এখানে ওয়াচ কি হবে? জেরান্ড হবে, Watching. কারণ এখানে Watching. ওয়াচটাকে যদি আমরা অবজেক্ট বানাতে চাই তার সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। And উই এনজয়েড ওয়াচিং দ্য মুভি। কথা বুঝতে পেরেছো? 45 রুল ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। তাহলে এরকম সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে তার সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। এবার আসো, প্রিপোজিশনের পরে জেরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়। প্রিপোজিশনের পরে যে ভার্বটি আসবে সেটা কি হয়ে যাবে? ভার্ব প্লাস আইএনজি, এবং ওই জেরান্ডটি ওই প্রিপোজিশনের অবজেক্ট হয়ে যাবে। হি ইজ ফন্ড অফ রিড নোভেলস। রিড কি হবে? রিডিং। রিডিং। এভাবে যে কোনো প্রিপোজিশনের পর যদি ভার্ব আসে ব্র্যাকেটে, সেই ভার্বের সাথে চোখ বন্ধ করে আইএনজি বসা দিবা। ঠিক আছে? এবার আসো, টু বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হলে অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট রুল। যদি টু বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর ওয়াজ আর এগুলো প্রিন্সিপাল ভার্ব হয়, আবার অক্সিলিয়ারি ভার্ব হয়। কিন্তু যখন প্রিন্সিপাল ভার্ব হবে, অর্থাৎ যখন সে নিজেই প্রিন্সিপাল হবে আর কি, সে কোনো সহকারী হবে না, অ্যাসিস্ট্যান্ট হবে না কারো, তখন তারপরে উক্ত টু বি ভার্বের পর জেরান্ড বা ভার্ব প্লাস আইএনজি হবে। যদি ওই ভার্বগুলোর পরে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে, সে ভার্বটা কি হবে? আইএনজি হবে। তাহলে মাই হবি ইজ ফিশ। ফিশ কি হবে? ফিশিং। 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 মাই হবি ইজ ফিশিং। ওই যে তোমরা ইউ হ্যাভ read in class 5 রাজু, his main duty is putting out fires, মনে আছে? his main duty is putting out fires। এই যে is putting, এখানে কিন্তু পুটিংটা জেরান্ড ছিল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট ইনডিফিনিট ছিল ওটা। ঠিক একই एग्जांपल। মাই হবি ইজ ফিশিং, মাছ ধরা হচ্ছে আমার শখ। এটা কিন্তু কোন টেন্সে? যদি আমরা এখন বলি মাই হবি ইজ ফিশিং, এটা কোন টেন্সে আছে?
কোন টেন্সে আছে? Present indefinite. প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। কারণ এটা প্রেজেন্ট, তুমি আইএনজি দেখলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস না, কারণ এখানে ইজটা কিন্তু অক্সিলারি ভার্ব না, এখানে ইজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর ফিশিংটা হচ্ছে এখানে নাউন। ঠিক আছে, জেরান মানে নাউন, জেরান মানে কি নাউন, এটা মনে রাখবা, জেরান মানে নাউন, সে ভার্ব এবং নাউন। সো মাই হবি ইজ ফিশিং, তাহলে এম ইজ আর ওয়াজ আর যখন প্রিন্সিপাল ভার্ব হবে, তারপর যদি ব্র্যাকেটে ভার্ব থাকে, সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবে এবং সেটা কি হবে? ইনডিফিনিট হবে, প্রেজেন্ট অথবা পাস্ট। এবার আসো, কোন ওয়ার্ডের আগে ব্র্যাকেটে ভার্ব থাকলে ওই ভার্বে হবে। যেমন হি ইজ লুকিং ফর এ টিচ এইড, এইটা হচ্ছে একটা নাউন, তার আগে একটা ব্র্যাকেটে একটা ভার্ব আছে, তাহলে এই ভার্বটা কি হবে এখন? টিচিং। টিচিং হবে, তাসনিম ING যোগ হবে। টিচিং হবে, আইএনজি হয়ে যাবে। জেরান, জেরান মানে আইএনজি, জেরান মানে কি আইএনজি। ING লুকিং ফর এ plus টিচিং ING এইড। হ্যাঁ, ওকে, লেটস গো টু নেক্সট পেজ। এবার আসো, কিছু ভার্ব আছে, স্পেসিফিক কিছু ভার্ব আছে অ্যাকর্ডিং থমসন এন্ড মার্টিনেট, যে ওই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে, সেই ভার্বের সাথে আইএনজি হবে। লিসেন টু মি কেয়ারফুলি, আফটার দ্য ফলোইং ভার্বস, এগুলো এই ভার্বগুলোর পরে দা জেরান ইজ ইউজড, অর্থাৎ এই ভার্বগুলোর পরে জেরান অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে। এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে, সেই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, একদম অ্যাডমিট থেকে শুরু করে আন্ডারস্ট্যান্ড পর্যন্ত। এক্সাম্পল দেখো, আমি ভার্বগুলো আর পড়লাম না, তোমরা পড়ে নিবে, কয়েকবার পড়লে হয়ে যাবে। যেমন অ্যাভয়েড ওভার ইট, কি হবে অ্যানসারটা? দেখো অ্যাভয়েড আছে না এখানে, যে ওভার ইটিং। ওভার ইটিং, বেশি খাওয়া, বর্জন করা। আবার ডু ইউ এনজয়, এনজয় আছে না এখানে, দেখো এই যে এনজয় আছে, এনজয়, তার মানে এনজয়ের পরে আরেকটা ভার্ব আসলে সে ভার্বটা কি হবে? জেরান, মানে টিচিং ভার্ব প্লাস আইএনজি হবে। ডু ইউ এনজয় টিচিং, তুমি কি পড়ানো উপভোগ করো? তাহলে আমরা এগুলো কয়েকবার পড়বো, যেগুলো অর্থ পারবো না সেগুলো আমরা ডিকশনারি দেখে শিখে নিব। কারণ ইফ ইউ ওয়ান্ট টু বি এক্সপার্ট ইন ইংলিশ, নো অল্টারনেটিভ টু vocabulary. It is not our mother tongue, it is a foreign language. So if you want to be expert in this subject, in this topic, in this language, no alternative to learning vocabulary. At least postpone postpone মানে বাতিল করা। PONE set it out হ্যাঁ, পোস্টপোন মানে হচ্ছে কোনো কিছু ক্যান্সেল করা, বাতিল করা। ঠিক আছে, এগুলো অনেকগুলো তোমরা এখানে পারো, তারপর যেগুলো পারবা না সেগুলো শিখে নিবা সেগুলো। ঠিক আছে, কারণ অর্থ শব্দ শিখলেই দুটো হবে, গ্রামারটা শেখা হবে প্লাস তোমার শব্দ অর্থটা শেখা হবে। You will be benefited twice. এবার The আসো, loath of the key. LOATH. লোথ মানে ঘৃণা করা, ঘৃণা করা, LOATHE, ঘৃণা করা। আচ্ছা, সবগুলো মিনিং এখন আমি বলতে গেলে এটা টপিক শেষ হয়ে যাবে আজকে। ঠিক আছে, এরপর আসো, ফিল লাইক, এই ওয়ার্ডগুলোর পরে যে ভার্বটা আসবে সেই ভার্বগুলো জেরান হবে। আমি একটু পড়ে দিচ্ছি। ফিল লাইক মানে ডিজায়ার, ইচ্ছা করা। বিজি, রিসোর্ট টু মানে হচ্ছে ব্র্যাকেটে, এগুলো কিন্তু মিনিং দেওয়া। টু ডু অর ইউজ সামথিং স্পেশালি বিকজ নো আদার চয়েসেস আর পসিবল, মানে বিকল্প কোনো পথ না পেয়ে কোনো কাজ করতে বাধ্য হওয়া, সেটা রিসোর্ট টু। এরপর ডিভোটেড টু, ইনিউড টু মানে হচ্ছে টু বিকাম হ্যাবিচুয়েটেড টু সামথিং আনপ্লেজেন্ট, মানে খারাপ কোনো কিছুতে আসক্ত হওয়া, সেটা হচ্ছে ইনিউড টু। এরপরে হ্যাবিচুয়েটেড টু, অভ্যস্ত হওয়া। ইট ইজ গুড, ক্যান নট অর কুড নট বিয়ার, ওয়ার্থ, উইদাউট, পাস্ট, cannot help, could not help, with a view to, look forward to, would you mind, get used to। তারপর হচ্ছে verb to be মানে am is or was or plus used to, am is or was or plus used to, কোনো কাজ করতে অভ্যস্ত হওয়া। feel, like, prepare to, refer to, addicted to মানে কোনো কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, addicted to আসক্ত, refer to পছন্দ করা, refer to বা এটা রেফারেন্স, রেফার টু পছন্দ, প্রিফার টু পছন্দ। ঠিক আছে, তো এই ভার্বগুলো পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা কি হবে? আইএনজি যুক্ত হবে। এই ওয়ার্ডগুলো একদম ফিল লাইক থেকে শুরু করে কমিটেড টু পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে বা ফ্রেজ আছে, এই সবগুলো পরে যে ওয়ার্ডটি আসবে সেই ওয়ার্ডটি জেরান হবে। যেমন আই লুক ফরওয়ার্ড টু রিসিভ গুড নিউজ সুন, এই রিসিভটা কি হবে? রিসিভিং। যেমন দেখো যে লুক ফরওয়ার্ড টু এখানে আছে, আমি অ্যানোটেট করছি না, অ্যানোটেট করলে বোঝানো যায় ভালো। হ্যাঁ, এই যে লুক ফরওয়ার্ড টু, এই লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি। সবগুলোর পরে একটা एग्जांपल আছে এখানে, আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং গুড নিউজ সুন। আরেকটা एग्जांपल দেখো, আই হ্যাড টু রিসোর্ট টু আস্ক মাই ফাদার ফর মানি, মানে বাবাকে টাকার কথা, টাকা না চেয়ে কোনো উপায় ছিল না। আস্ক কি হবে এখানে? আস্কিং। কারণ রিসোর্ট টু, যে রিসোর্ট টু আছে না এখানে যে প্রথমেই
প্রথম লাইন রিসোর্ট টু, এই রিসোর্ট টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসবে। এখানে অনেকগুলো ওয়ার্ড আমি যতগুলো আছে সবগুলো দেওয়ার চেষ্টা করেছি, কয়েকবার রিডিং করবে প্লাস মানেগুলো জানতে হবে, তাহলে তুমি ব্যবহার করতে পারবে। নট অনলি ফর এক্সাম, দ্য হ্যাবিচুয়েটেড টু, অভ্যস্ত, হি ইজ হ্যাবিচুয়েটেড টু রিডিং দিস বুক কাইন্ড অফ থিংস, দিস কাইন্ড অফ বুকস, এরকম। ঠিক আছে, I could not bear বা he cannot bear, I cannot bear this doing this, এরকম কোনো কিছু সহ্য করা। এরপরে আসো আমরা 51 রুলসে যাব। 51 রুলসের আগে আমরা পার্টিসিপল সম্পর্কে একটু আমরা আইডিয়া নিয়ে থাকি। পার্টিসিপল কাকে বলে? যে ভার্ব অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসাবে একসাথে কাজ করে তাকে পার্টিসিপল বলে। জেরান্ড এবং পার্টিসিপলের মধ্যে একটু পরে আবার ডিফারেন্স আলোচনা করব, তার আরো ক্লিয়ার হয়ে যাবে। যে ভার্ব অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসাবে একসাথে কাজ করে তাকে পার্টিসিপল বলে। পার্টিসিপল ইজ ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস। কেউ বলতে পারবা হোয়াট আর দে? Can anybody tell me what are they? Participle, present participle, past participle, or future participle. perfect participle, present perfect participle, past participle, perfect participle. Participle 3 প্রকার, present participle, past participle, perfect participle। ভালো করে মুখস্থ করে ফেলো যাতে সারা জীবন মনে থাকে। এবার আসো, আচ্ছা এটা হচ্ছে প্র্যাকটিস, এটা থাকে। এখন আমরা রুলসে যাই। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে গঠন করা হয়? ভার্ব বেস ফ্রম প্লাস আইএনজি। স্যার আজকের ক্লাসের আর কত ক্লাসের ছবিগুলো গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দেব। ভার্ব বেস ফ্রম প্লাস আইএনজি, চিন্তা করে এখানে খেয়াল করো, সবাই খেয়াল করো, দেখো জেরানো কিন্তু ভার্ব প্লাস আইএনজি ছিল, এখানেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি। দেখছো পার্থক্য কিন্তু আছে। পার্থক্য কি বলতে পারবা? স্যার এখানে ওখানে ভার্ব প্লাস আইএনজি, এখানে স্যার ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। ভার্ব মানে ভার্বের বেস ফর্ম সাথে কখনো আইএনজি হয় না। আইএনজি মানে ভার্ব বেস ফর্ম, আইএনজি এস বা ইএস এগুলো সবসময় বেস ফর্মের সাথেই বসে মিস্টার খালিদ। ঠিক আছে, আইএনজি অথবা এস বা ইএস আমরা যে ফর্মে করি না কেন সেটা বেস ফর্ম থেকেই আসে। হ্যাঁ আপনারা বলো কি যেন বলছো, ডিফারেন্সটা কি? স্যার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ওটা নাউন। জেরান্ড হচ্ছে ভার্ব এবং নাউন হিসেবে কাজ করবে। জেরান্ড কি হিসেবে কাজ করবে? নাউন এবং ভার্ব হিসেবে। আর পার্টিসিপল কি হিসেবে কাজ করবে? পার্টিসিপল কি হিসেবে? স্যার আসসালামু আলাইকুম। অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসেবে কাজ করবে। অ্যাডজেক্টিভ। স্যার আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি যেন বলছিলাম, যে জেরান্ড এবং পার্টিসিপল দুইটার স্ট্রাকচার কিন্তু একই, ভার্ব প্লাস আইএনজি। আর ভার্ব প্লাস আইএনজি মানে কি খালি যেটা বলছিলাম যে একটা ভার্ব একটা বেস ভার্ব, নো, ভার্ব প্লাস আইএনজি মানে বেস ভার্ব প্লাস আইএনজি। পার্থক্যটা হচ্ছে ব্যবহারগত। জেরান্ড হচ্ছে নাউন এবং ভার্ব, নাউনের কাজ করে একটা অ্যাডজেক্টিভের। একটা হচ্ছে জেরান্ডটা নাউনের মতো কাজ করবে আর পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এই দুইটা জিনিস মাথায় রাখবা। যেমন एग्जांपल দেখো এখানে, যেমন ভার্ব বেস ফর্ম অথবা ভার্ব প্লাস আইএনজি, স্টিল প্লাস আইএনজি প্লাস স্টিলিং। এই স্টিলিংটাকে এখানে আমি ব্যবহার করেছি বাক্যে। দেখো এখানে আই ফাউন্ড দ্যাম স্টিলিং দ্য ম্যাঙ্গোস, এখানে এই স্টিলিংটাকে জেরান্ড না পার্টিসিপল কে বলতে পারবা? এবং কারণটা বলতে হবে। ক্যান এনিবডি টেল মি, মিস্টার আলফি, হোয়াট আর ইউ ডুইং? Can anybody tell me stealing এখানে কি জেরান্ড না পার্টিসিপল উইথ দ্য রিজন? পার্টিসিপল। আচ্ছা পার্টিসিপল, কারণ এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। হ্যাঁ অ্যাডজেক্টিভ হিসেবে সে কি করছে এখানে? অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন প্রোনাউনকে ডেসক্রাইব করা, নাউন প্রোনাউনকে মডিফাই করা। আই ফাউন্ড देम স্টিলিং দ্য ম্যাঙ্গোস, আমি তাদেরকে পেয়েছিলাম কি অবস্থায় পেয়েছিলাম? স্টিলিং, চুরি করা। স্টিলিং, চুরি করা অবস্থায়। এখানে স্টিলিং, এই স্টিলিংটা এখানে এই স্টিলিংটা এখানে এই দেমকে ডিসক্রাইব করছে, এজন্য এখানে স্টিলিংটা জেরান্ড না পার্টিসিপল। জেরান্ড কখনো কাউকে ডিসক্রাইব করে না। জেরান্ড হয়তো সাবজেক্ট হবে, না হয় অবজেক্ট হবে, না হয় কমপ্লিমেন্ট হবে, না হয় অ্যাপোজিটিভ হবে। তার 4-5টা কাজ রয়েছে। কিন্তু ডিভাইস থেকে সাউন্ড আসতেছে, মিউট করে নাও। এখানে কি আর পার্টিসিপলের কাজ কি? সে নাউন বা প্রনাউনকে ডিসক্রাইব করবে। যেমন দেখো এখানে স্টিলিংটা এখানে দেম একটা প্রনাউনকে ডিসক্রাইব করছে সে। কারণ আমি তাদেরকে পেয়েছিলাম কি অবস্থায় পেয়েছিলাম? আম চুরি করা অবস্থায়। আর অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রনাউনের অবস্থা বর্ণনা করা। ঠিক আছে, এবারে আসো
সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে একটি ফাইনাইট ভার্ব এবং অপরটি নন ফাইনাইট ভার্ব হবে। সিম্পল সেন্টেন্স মানে কি? যে সেন্টেন্সের একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, সেটা লেখা আছে, দেখো শেষে সিম্পল এটা এই যে সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকে এবং কোনো কনজাংশন থাকে না। আমি সম্পূর্ণ রুলসটা একবার পড়ি তারপর বুঝিয়ে দিচ্ছি আবার। সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে একটি ভার্ব ফাইনাইট ভার্ব এবং অপরটি নন ফাইনাইট ভার্ব হবে। ভেরি ইম্পর্টেন্ট রুল তোমাদের জন্য। নন ফাইনাইট ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল হতে পারে। আমরা একটু আগে পার্টিসিপল তিন প্রকার পড়লাম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পারফেক্ট পার্টিসিপল। তো যে নন ফাইনাইট ভার্বটি কি হতে পারে? প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল হতে পারে। এখন তুমি কি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবা নাকি পাস্ট পার্টিসিপল ইউজ করবা, এটা নির্ভর করবে ভয়েসের উপরে, মানে অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েসের উপরে। যদি অ্যাক্টিভ সেন্সে থাকে, মানে যদি সাবজেক্ট কাজটা করে, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। আর যদি প্যাসিভ সেন্সে থাকে, মানে যদি সাবজেক্ট কাজটা না করে, মানে যাকে সে ডিসক্রাইব করবে সে যদি কাজটা না করে, তাহলে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। ঠিক আছে? আর আমরা যে এটাতে সিম্পল সেন্টেন্স, সেটা কিভাবে বুঝবো? সেখানে মাত্র একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং কোনো কনজাংশন থাকবে না। যেমন দেখো এখানে, এ স্টুডেন্ট স্টাডি সিরিয়াসলি ডাজ এ গুড রেজাল্ট। এখানে কয়টা ফাইনাইট ভার্ব আছে? ব্র্যাকেটটা বাদ দাও, কয়টা ফাইনাইট ভার্ব আছে? একটা মাত্র ফাইনাইট ভার্ব, ডাজ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখো এখানে, এ স্টুডেন্ট স্টাডি সিরিয়াসলি ডাজ এ গুড রেজাল্ট, কোনো কনজাংশন আছে এখানে? although, since, as, when, why, how, that, এরকম কোনো কনজাংশন আছে? নেই। অর, ইফ, কোনো কনজাংশন এখানে নেই। তার মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। গঠনগতভাবে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল তোমরা অনেকে এটা পড়েছো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কমপ্লেক্সে দুইটা ক্লজ থাকে, দুইটা ফাইনাইট ভার্ব থাকে, কনজাংশন থাকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। আর কম্পাউন্ডে দুইটা সাবঅর্ডিনেট, দুইটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সেগুলো সংযুক্ত হয় এন্ড, অর, বাট, ইয়ের দ্বারা। আর সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না এবং সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। কয়টা ফাইনাইট ভার্ব থাকে? একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্সে কখনো দুইটা ফাইনাইট ভার্ব ব্যবহার করা যায় না। তাহলে যদি দুইটা করে থাকো তাহলে সেটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড হয়ে যাবে। এখন পরীক্ষায় এরকম সিম্পল সেন্টেন্স আসে যে একটা ভার্ব দেওয়া থাকে আর একটা ভার্ব ব্র্যাকেটে থাকে। এই ব্র্যাকেটের ভার্বটি হয়তো প্রেজেন্ট পার্টিসিপল হবে, না হয় কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্ব প্লাস আইএনজি। আর পাস্ট পার্টিসিপল মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 ফর্ম। এখন দেখো এখানে, তার মানে এখানে আমরা স্টাডিটা কি ব্যবহার করব? এখানে হয়তো ভার্ব প্লাস আইএনজি অথবা ভি3 ফর্ম ব্যবহার করব। এখন আমাকে বলো, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল হবে নাকি পাস্ট পার্টিসিপল হবে? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল। আপনারা বলো তো কেন প্রেজেন্ট পার্টিসিপল হবে? কেন প্রেজেন্ট পার্টিসিপল হবে? স্যার কারণ এখানে সাবজেক্ট কাজ করতেছে। হ্যাঁ, এখানে স্টাডি কার সাথে বসেছে? স্টাডি যার সাথে বসুক, সে সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। স্টাডি কার সাথে বসেছে? যে স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট, অবজেক্ট হতে, অবজেক্ট পার্টও হতে পারে। তাহলে এখানে যে স্টাডি কাজটা কে করবে? স্টুডেন্ট। স্টুডেন্ট অ্যাক্টিভ সেন্স রয়েছে, অ্যাক্টিভ সেন্স, অ্যাক্টিভ মানে কি? সাবজেক্ট কাজটা করে। অ্যাক্টিভ মানে কি? সাবজেক্ট কাজটা করে। ঠিক আছে? তার মানে হচ্ছে, তার মানে এখানে সাবজেক্ট কাজটা করছে। তার মানে আমি এখানে যদি আমি পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারবো না, এখানে আমাকে কি ব্যবহার করতে হবে? প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে এবং অ্যানসারটা হবে কি? স্টাডিং। তাহলে আমি আবার বলছি, আই এম রিপিটিং, স্টুডেন্ট স্টাডি সিরিয়াসলি হ্যাঁ, সিরিয়াসলি ডাজ এ গুড রেজাল্ট। তাহলে এরকম যদি সিম্পল সেন্টেন্স আসে, সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো? যে তার কোনো ফাইনাইট ভার্ব, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, কোনো কনজাংশন থাকবে না। তো সেখানে যদি একটা ভার্ব ব্র্যাকেটে থাকে, আমরা সেই ভার্বটিকে হয়তো প্রেজেন্ট পার্টিসিপল না হয় পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। তো প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল ব্যবহার, এটা ডিপেন্ড করবে ওই ভার্বটা যে নাউনের পাশে বসবে সেই নাউনের উপর ডিপেন্ড করবে, সেই নাউন বা প্রনাউনের উপর ডিপেন্ড করবে। যদি সে নাউন বা প্রনাউন কাজটা করে থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি কাজ না করে থাকে, মানে প্যাসিভ, কাজ না করা মানে কি? প্যাসিভ সেন্স, তাহলে হবে সেটা পাস্ট পার্টিসিপল। যেমন দেখো এখানে আরেকটা एग्जांपल, দা বুক রাইট বাই নজরুল ইজ গ্রেট। এখানে রাইটটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল? রিটেন হবে। কেন রিটেন হবে? কেন রিটেন হবে? কারণ এখানে বুকটা, এখানে বুক নিজে নিজে লিখতে পারে? কারণ প্যাসিভ ভয়েস। হ্যাঁ, No, প্যাসিভ sir. সেন্সে বুক নিজে নিজেকে লিখতে পারে না, এটা প্যাসিভ সেন্সে আছে, মানে কাজটা করছে না, বুক নিজে কাজ করতে পারে না। যখন কাজ করবে না তখন সেটা কি হবে? পাস্ট পার্টিসিপল। তাহলে দা বুক রিটেন বাই নজরুল ইজ গ্রেট। ভেরি ইম্পর্টেন্ট রুল। তোমরা এই রুলটা বাসায় একটু পড়বা আর প্র্যাকটিস করবা। আমি কিছু एग्जांपल দেব, ক্লিয়ার হয়ে যাবে। এই রুলটা যদি ক্লিয়ার করতে পারো, তোমার রাইট ইউজ অফ ভার্ব দেখো 50% সহজ হয়ে গিয়েছে। এরকম বেশি एग्जांपल আসে, স্টুডেন্টরা এখানে বেশি ভুল করে। ওকে, এবার আসো,
52 নাম্বার রুল, সিম্পল সেন্টেন্সে উল্লিখিত দুটি কাজের মধ্যে একটি কাজ আগে এবং অন্য কাজটি অপেক্ষাকৃত পরে হলে যে কাজটি আগে হয় সে কাজটির ভার্বটির প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি হবে। মানে দুটি কাজের মধ্যে একটি কাজ আগে এবং আরেকটি কাজ কি হবে, অপেক্ষাকৃত একটু পরে হবে। তো যে কাজটা আগে হবে সে কাজটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। যেমন Present দেখো এখানে participle. আই ওয়েন্ট টু বেড, লার্ন মাই লেসন্স। লার্ন এখানে কি হবে, Learning. লার্নিং মাই লেসন্স। এখানে দুইটা কাজ হয়েছিল, একটা হচ্ছে ঘুমোতে যাওয়া আর একটা হচ্ছে পড়া শেখা। কোন কাজটা আগে হয়েছিল, পড়া শেখা। পড়া পড়া শেখা। শেখা, তাহলে লার্ন কি হবে, লার্নিং হবে। কারণ দুইটা কাজের মধ্যে যে কাজটা Learning. আগে হয়েছিল বোঝাবে সেটা হবে কি, বা আগে হয় সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি। এখানে কিন্তু লার্নিং জেরার না, প্রেজেন্ট পার্টিসিপল, কারণ সে একটা অবস্থা বর্ণনা করছে। এরপরে আসো, পাস এইচএসসি এক্সামিনেশন দ্য বয় গট অ্যাডমিটেড ইনটু মেডিকেল কলেজ। এখানে কি হবে, সে কি পাস করে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল, এইচএসসি পাস করে। তাহলে পাস কি হবে, পাস কি হবে, পাসিং। পাসিং হবে। কেন পাসিং হবে, যে দুইটা কাজের মধ্যে এই কাজটা আগে হয়েছিল, পাসিং এইচএসসি এক্সামিনেশন দ্য বয় গট অ্যাডমিটেড ইনটু মেডিকেল কলেজ। এরপরে আসো, সি ফাইন্ড ওয়াচ নোটিস হিয়ার এটসেট্রা। ভার্বস এর পর উল্লিখিত ভার্বটির বেস ফর্ম অথবা আইএনজি ফর্ম হবে। এই সি ফাইন্ড ওয়াচ নোটিস হিয়ার এরপর যে ভার্বটা আসবে সে ভার্বটা হয়তো বেস ফর্ম, না হয় কি হবে, আইএনজি ফর্ম হবে। কিন্তু উক্ত ভার্বগুলো প্যাসিভে ব্যবহৃত হলে তাদের পরের ভার্বটির টু প্লাস বেস ভার্ব বসবে। যদি এগুলো প্যাসিভে ব্যবহৃত হয় তাহলে এগুলোর পরে টু বসবে, তারপরে ভার্বটা বেস ফর্ম হবে। এক্সাম্পল দেখো তাহলে ক্লিয়ার হবে, রুলটা ভালো করে বুঝতে পারবা। আই স হিম গো, অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাক্টিভ। ঠিক আছে, নরমাল রুল হচ্ছে সি ফাইন্ড ওয়াচ নোটিস হিয়ার এটসেট্রা এগুলোর পর যে ভার্বটা আসবে সেই ভার্বটা কি হবে, হয়তো আইএনজি হবে না হয় বেস ফর্ম হবে। তাহলে অ্যানসারটা কি হবে, আই স হিম গো অথবা গোয়িং। আই স হিম গো অথবা এখানে গো লিখলে হবে? হ্যাঁ গো লিখলেও হবে, গোয়িং লিখলেও হবে। গোটা লিখলে হবে বেয়ার ইনফিনিটিভ, গো লিখলে কি হবে, বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা, এবার এই ভার্বগুলো যদি আবার প্যাসিভে ব্যবহৃত হয় তখন টু বসবে। যেমন বেস ভার্ব কেন লেখা হয়েছে, বেস ভার্ব মানে বেয়ার ইনফিনিটিভ। মূলত সি ফাইন্ড ওয়াচ নোটিস হিয়ার এগুলো কি বেয়ার ইনফিনিটিভ হিসেবেও ব্যবহৃত হয়। শি ওয়াজ হার্ড সিং এ সং, শি ওয়াজ হার্ড কিসে আছে, এটা প্যাসিভে আছে। এই যে হিয়ার, এই হিয়ারকে এখানে প্যাসিভে ব্যবহার করা হয়েছে। কিন্তু উক্ত ভার্বগুলো প্যাসিভে ব্যবহৃত হলে তাদের পরের ভার্বটির পূর্বে, মানে পরের ভার্বটি কি এখানে সিং, এই সিং এর পূর্বে কি বসবে, এখন টু বসবে, তারপরে সিং এর বেস ফর্ম হবে। তাহলে অ্যানসারটা কি হবে, শি ওয়াজ হার্ড টু সিং এ সং, শি ওয়াজ হার্ড টু সিং এ সং। তাহলে আমি রুলটা রিপিট করছি, সি ফাইন্ড ওয়াচ নোটিস হিয়ার এটসেট্রা এই ভার্বগুলোর পর যে আরেকটা ভার্ব আসে সে ভার্বের বেস ফর্ম মানে বেয়ার ইনফিনিটিভ অথবা আইএনজি ফর্ম হবে। কিন্তু এগুলো প্যাসিভ ব্যবহৃত হলে এগুলো পরে টু বসবে, এরপর ভার্বের বেস ফর্ম বসবে। পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, কিছু ওয়ার্ডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, হ্যাভিং, টু বি, বি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, হ্যাভিং, টু বি, বি এগুলোর পরে যে ভার্বটি আসবে সে ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন হ্যাভিং ডু দ্য এসডব্লিউ আই ওয়েন্ট টু বেড, হ্যাভিং ডান। এরপর ইনফিনিটিভ ভার্ব কিভাবে গঠন করা হয়, টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ ভার্ব। নিচের ভার্বগুলোর পর ইনফিনিটিভ ভার্ব বসে, মানে টু প্লাস বেস ভার্ব বসে। এই ভার্বগুলোর পর যে ভার্বটি আসবে সে ভার্বটি কি হবে, এগ্রি থেকে শুরু করে ওয়ান্ট পর্যন্ত যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর পরে যে ভার্বটি আসবে সেটা জেরান্ড হবে না, পার্টিসিপল হবে না, কি হবে, টু প্লাস বেস ভার্ব হবে। যেমন হি ফেইল্ড কিপিং নাকি টু কিপ হিজ প্রমিস, কি হবে, টু কিপ হিজ To প্রমিস। keep his promise. উই নিড লার্নিং অর টু লার্ন দ্য পয়েন্ট, উই নিড টু লার্ন দ্য পয়েন্ট। ঠিক আছে, এই পর্যন্তই, আমাদের লাইন যে কোনো সময় কেটে যাবে।